আসসালামু আলাইকুম সুপ্রদর্শক। রণাঙ্গনে রাশিয়ার আরেকটু অগ্রগতি হলো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা সামরিক কমান্ড পোস্ট পরিদর্শন করতে গেছেন এবং তখন সে দেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন যে তাদের কাঙ্ক্ষিত পোক্রোভস্ক শহর তারা মুক্ত করেছে। রাশিয়ার ভাষায় হলো এটি মুক্ত করা, ইউক্রেনের ভাষায় হলো এটি দখল করে নেওয়া। যদিও ইউক্রেনের তরফ থেকে এখনো রাশিয়ার এই দাবিকে স্বীকার করে নেওয়া হয়নি। তারা এখনো বলে যে পোক্রোভস্ক শহর রক্ষা করার জন্য তাদের চেষ্টা আছে এবং তাদের সেনা উপস্থিতি সেখানে রয়েছে। কিন্তু রাশিয়ার দাবি ভিন্ন। কোন সময়ে এসে রাশিয়া রণক্ষেত্রে এই অগ্রগতি দেখালো? যখন যুক্তরাষ্ট্রের একটা প্রতিনিধি দল রাশিয়াতে যাচ্ছে এই যুদ্ধ বন্ধ করার জন্য, এবং মিস্টার পুতিন বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার আলোচনার মূল কেন্দ্রে রয়েছে এই ভূমির ব্যবস্থাপনা। অর্থাৎ ভ্লাদিমির পুতিন চান যে পুরো দনবাস অঞ্চলটা রাশিয়াকে দিয়ে দেওয়া হোক। দনবাস অঞ্চলের প্রায় 90% মতো জায়গা রাশিয়া দখল করে নিয়েছে, বাকি 10 ভাগের মতো জায়গা এখনো ইউক্রেনের দখলে রয়েছে। এখন রাশিয়ার দাবি হলো যে এই যুদ্ধ বন্ধ করার শর্ত হিসেবে ওই জায়গাটাও ছেড়ে দিতে হবে, যেখানে এখনো ইউক্রেনের সার্বভৌমত্ব আছে, এবং এটি ছেড়ে দেওয়াকে ইউরোপ অনুবাদ করেছে যে এটি একটা পরাজয় এবং আত্মসমর্পণেরই নামান্তর। এখন এই পরিস্থিতিতে এসে এই শহর দখল করে নেওয়ার জন্য রাশিয়া কি ধরনের সুবিধা পাবে? নাম্বার ওয়ান, নেগোসিয়েশনে রাশিয়া একটা সুবিধাজনক জায়গায় থাকতে পারে। যেমন তারা বলতে পারে যে তারা এখনো প্রবল পরাক্রমশালী রয়েছে এবং এই যে লুহানস্ক এবং দানস্কের সমন্বয়ে গঠিত দনবাস অঞ্চল দখল করে নেওয়া তাদের জন্য খুবই সহজ হবে। যদিও ইউরোপ মনে করে যে বাকি জায়গাটুকু দখল করার জন্য রাশিয়ার বেশ কয়েক বছর সময় লেগে যেতে পারে, ফলে নেগোসিয়েশনে রাশিয়া একটা আপার হ্যান্ডে থাকতে পারে। এছাড়া এই যুদ্ধ শুরু হওয়ার সময় থেকে এই পোক্রোভস্ক শহরটাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করা হতো, যদিও এখন এই শহর তার কৌশলগত গুরুত্ব অনেকখানি হারিয়ে ফেলেছে। কারণ কি এই শহর কেন গুরুত্বপূর্ণ ছিল? এই শহরে 60,000-এর মতো মানুষ বসবাস করত। এখানে একটা কয়লা খনি রয়েছে। তারপর হলো এখানে রেলপথ এবং সড়ক যোগাযোগের একটা হাব আপনারা এই শহরকে বলতে পারেন। ফলে এই শহরকে ব্যবহার করে বিভিন্ন জায়গাতে দ্রুত পৌঁছে যাওয়া, সেনাবাহিনীর কাছে মালামাল রসদ সরবরাহ করা ইত্যাদি বিভিন্ন কারণে এই শহর গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু যতই সময় আসতে থাকে এবং এই শহর হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা যতটাই দেখা যায়, ইউক্রেন তখন এই শহরকে বাদ দিয়ে বাইপাস করে বিভিন্নভাবে তারা তাদের নিজেদের যোগাযোগ কাঠামোটাকে ঠিক করে নিয়েছে বা পথ বদলে নিয়েছে। ফলে এই শহর তার কৌশলগত গুরুত্ব হারায়। আবার ধরুন যে শ্রমিকরা ছিলেন তারাও কিন্তু খনি ছেড়ে চলে গেছেন এবং এখানে খুব বেশি মানুষ যে এখন বসবাস করেন তা নয়। এই শহর মোটামুটিভাবে ফাঁকাই বলা যেতে পারে। অর্থাৎ কৌশলগত যে লাভ হওয়ার কথা ছিল তা খুব একটা হচ্ছে না। কিন্তু তারপরেও এই শহরকে ব্যবহার করে এখন মিস্টার পুতিন মনে করছেন যে রাশিয়ার সেনাবাহিনীর আরেকটু বেশি এগিয়ে যাওয়া, ইউক্রেনের আরেকটু বেশি ভূমি নিজেদের করে নেয়ার বা দখল করে নেয়ার কাজ সহজ হবে বলেই এখন মিস্টার পুতিন মনে করছেন। এবং রণক্ষেত্রে এগিয়ে থাকা রাশিয়ান যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে চাঙ্গা করবে এবং ইউক্রেনের সেনাদের ভিতরে কিছুটা হতাশা তৈরি করবে, এটাও আরেকটা সমীকরণ আমরা বলতে পারি। তবে যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি যে জেলেনস্কি তার ইউরোপীয় মিত্রদের সঙ্গে দফায় দফায় কথা বলছেন এবং ইউক্রেনের একটা প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করে গেছে। যদিও যুক্তরাষ্ট্র বলছে যে বৈঠক গঠনমূলক আলাপ আলোচনা হয়েছে। এখন মিস্টার স্টিভ উইটকফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সহকারী রাশিয়াতে যাবেন। সেখানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাদের আলাপ আলোচনা হবে এবং মীমাংসার কতটুকু অগ্রগতি হলো সেটি এই বৈঠকের পরে আমি আপনাদেরকে জানাতে পারবো। তবে আপাতত এটাই সর্বশেষ খবর যে রণাঙ্গনে রাশিয়ার অগ্রগতি অব্যাহত আছে। আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক? যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।